ঘন কলকাতায় আসা যাওয়া করে এবং কলকাতায় সে দেখা করে আওয়ামী নেতাদের সাথে। প্রতিনিয়ত সেখানে বসে শেখ সেলিম, শেখ হেলাল এবং সেই প্রাক্তন কি বলে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এদের সাথে বাংলাদেশে কি করে একটা জঙ্গি কর্মকাণ্ড শুরু করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত তারা মিটিং করে চলেছে। এবং বা মালিককে, এই কালবেলার প্রকাশক বা মালিক আর কেউ না, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যে তারেক রহমানের প্রাক্তন এপিএস, যাকে মানি লন্ডারিং এর কেসে যাকে জেলে পাঠানো হয়েছিল, সেই তারেক রহমানের এপিএস হচ্ছে কালবেলার পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, যিনি ভারতের একজন প্রকৃত প্রমাণিত এজেন্ট। এই সন্তোষ শর্মার সাথে বিএনপির সম্পর্কটা কি? বিএনপি কি তাকে সাথে নিয়ে কোনো কিছু করছে কিনা? এবং তারেক রহমানের যিনি সহযোগী, তিনিও ভারতের এজেন্ডা, এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা মেজর বেলাল হোসাইন। বিশেষ করে এই কালবেলার পত্রিকার সন্তোষ শর্মাকে নিয়ে তিনি কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। আমরা তার সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত বিশ্লেষণ করবো। কথা বলবো। বাংলাদেশে যা হচ্ছে, আমরা প্রতিদিন অনেক কিছু শুনছি, কথা বলছি, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমান সরকার মনে হয় এতবার বলার পরেও কর্ণপাত করছেন না। তা আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের অনেক উপদেষ্টার উদ্দেশ্যে এবং সর্বোপরি বাংলাদেশের সকল জনগণকে, দেশপ্রেমিক জনগণকে সচেতন করতে আজকের এই ভিডিওটা শুরু করছি। পাকিস্তান যখন, কানাডা এবং অনেক পশ্চিমা দেশ যখন ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থা রকে লাথি মেরে বের করে দিয়েছে, তখন বাংলাদেশ কেন বারবার এরকম ভারতীয় জঙ্গি সংস্থা রয়ের বিশেষ ব্যক্তি বা প্রধানের নাম এবং ছবি সহকারে দেখানোর পরও, বলার পরেও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না এই সরকারের ৮ মাস? এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে বসেই, বাংলাদেশের মাটিতে বসে খেয়েই, বাংলাদেশের মির্জাফরদের সহায়তায় তারা ক্রমাগত বাংলাদেশের জনগণ এবং বর্তমান প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং সামনে যা আরো ভয়ঙ্কর হতে পারে যদি এখনই এই মুহূর্তে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ না নেন। তাহলে শুরু করা যাক যে বাতির নিচে কোথায় অন্ধকার। কালবেলা পত্রিকা, বাংলাদেশে প্রচারিত কালবেলা পত্রিকার সম্পাদক কে, প্রকাশক কে? কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, তা আপনারা হয়তোবা সবাই জানেন যারা কালবেলা পড়েন বা কালবেলা সম্পর্কে জানেন। কিন্তু প্রকাশক কে? মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আমি এই মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সম্পর্কে একটু পরে আসছি, তার আগে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা সম্পর্কে কিছু আমরা জেনে নিই। এই সেই সন্তোষ শর্মা, কালবেলার সম্পাদক, যিনি সরাসরি ভারতের জঙ্গি গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য এবং তার একমাত্র কাজই হচ্ছে কালবেলায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত সকল মিথ্যা প্রচারণা করা। যা আমার কথা নয়, আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে কালবেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অপপ্রচারকারী, মিথ্যা সংবাদ প্রচারকারী পত্রিকা এবং
সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মোদির সাথে গদগদ হয়ে সে যেই তার ছবি, এবং তার পরবর্তীতে সেই সংস্থাটির পুরোটা আমি পড়ে শোনাবো না, শুধু একটা লাইন পড়ে শোনাচ্ছি। পুরোটাই তাকে বলা হয়েছে যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা হচ্ছে রয়ের সদস্য। The editor of the newspaper, Mr. Santosh Sharma, was the main mastermind behind the fake news to spread religious hatred in the country. মানে এই সন্তোষ শর্মা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে মিথ্যা আক্রমণের এবং তাদের উপর নির্যাতনের যে মিথ্যা অপপ্রচার করেছে, তার মাস্টার মাইন্ড হচ্ছে এই সন্তোষ শর্মা, এবং সে একজন রয়ের সদস্য। এবং আমি আমার আগের বেশ কয়েকটা লাইভে রয়ের ঢাকার প্রধান যে তার সম্পর্কে আমি বলেছি। আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা এই এই কি বলে এটাকে থাম্বনেইলটা দেখেছেন আপনারা, যে এই রাজেশ অগ্নিহোত্রী হচ্ছে ঢাকার রয়ের প্রধান, এবং তার সাথে আয়নাঘরের অন্যতম খুনিদের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর, যে যাদেরকে আয়নাঘরের খুনিদেরকে যাদেরকে পালাতে দেওয়া হয়েছে, যাদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের মাঝখানে এই লেফটেন্যান্ট জেনারেল আকবরও একজন, এবং সে বর্তমানে আগরতলায় আছে। এই লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে ঘন ঘন কলকাতায় আসা যাওয়া করে, এবং কলকাতায় সে দেখা করে আওয়ামী নেতাদের সাথে। প্রতিনিয়ত সেখানে বসে শেখ সেলিম, শেখ হালাল এবং সেই প্রাক্তন কি বলে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এদের সাথে বাংলাদেশে কি করে একটা জঙ্গি কর্মকাণ্ড শুরু করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত তারা মিটিং করে চলেছে, এবং বাংলাদেশের আওয়ামী মাঠ পর্যায়ের কর্মীদের সাথে এবং নেতাদের সাথে তারা সেটার প্রস্তুতি নিয়ে চলেছে। এবং তার সকল সমন্বয়ের কাজ ঢাকায় বসে করছে হচ্ছে এই সন্তোষ শর্মা, কালবেলার এডিটর, এবং ঢাকার যেই জঙ্গি রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী। আমি এতবার বলার পরেও আমার মাথায় আসে না কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বা আইন প্রয়োগকারী সংস্থা কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না, কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে না। এই রাজেশ অগ্নিহোত্রীকে 2000, আপনারা নিজেরাই দেখুন, এই রাজেশ অগ্নিহোত্রীকে 2016 সালে তাদেরকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়। সে পাকিস্তানে একই গোয়েন্দাগিরি কার্যে ব্যস্ত ছিল, কিন্তু তাদেরকে পরবর্তীতে পাকিস্তান তাদেরকে বহিষ্কৃত করে দেয়। তার মানে কি পাকিস্তান থেকে, এবং পরবর্তীতে কানাডা সরকার আপনারা দেখছেন 14 অক্টোবর 2024 কানাডার ফরেন মিনিস্টার জোলি শেখ ভারতীয় অনেক কর্মকর্তাকে, দূতাবাসের কর্মকর্তাকে একই অভিযোগে বের করে দেয় যে তারা গোয়েন্দাগিরি করছিল এবং সকল জঙ্গি তৎপরতায় তারা জড়িয়ে গিয়েছিল। সে ক্যানাডিয়ান নাগরিক পর্যন্ত হত্যা করেছে এরা। পরবর্তীতে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাদেরকে কানাডা থেকে বহিষ্কার করা হয়। তাই আমার কথা হচ্ছে, সারা পৃথিবীতে যেখানে অপকর্মের কারণে জঙ্গি তৎপরতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার সকল সদস্যকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে কি এই বাংলাদেশ সেই সকল জঙ্গিদের জন্য, ভারতের রয়ের জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হয়ে গেল? এই 1500 বা 2000 রক্তের ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে সরকার এলো, 8 মাস পেরিয়ে গেল, তারপরও সরকার কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না এবং রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে বাংলাদেশ থেকে বিদায় করছে না? সন্তোষ শর্মা বাংলাদেশে বসে বসে সকল মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছি যে এই কালবেলার প্রকাশককে বা মালিককে, এই কালবেলার প্রকাশক বা মালিক আর কেউ না, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যে তারেক রহমানের প্রাক্তন এপিএস,
যাকে মানি লন্ডারিং এর কেসে যাকে জেলে পাঠানো হয়েছিল, সেই তারেক রহমানের এপিএস হচ্ছে কালবেলার মালিক, প্রকাশক। তাহলে কি আমরা বলতে পারি যে এটার মালিক তারেক রহমান নয়? যদি আপনারা কেউ বলতে চান যে এটার মালিক তারেক রহমান নয়, তাহলে আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা কি করে দেখবেন যখন তারেক রহমানের এপিএস প্রাক্তন, যেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না, তারা একই চার্জে যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, যে মানলাম স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, কিন্তু এই অপু তো তারেক রহমানের এপিএস ছিল, তাহলে এই তারেক রহমানের এপিএস কালবেলার মালিক হয় যদি, তাহলে কেন একটা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংস্থার একটা সদস্যকে, সন্তোষ শর্মাকে এসে তার সম্পাদক হিসাবে বসানো হবে, যেখানে আন্তর্জাতিক সংস্থা বলছে যে এই সন্তোষ শর্মা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে মিথ্যা হামলার খবর প্রচার করে যাচ্ছে, এবং যেটার তথ্য তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে। সুতরাং আমার মাথায় আসছে না এখনো কি করে, কোন উদ্দেশ্যে তারেক রহমানের অপু ভারতের গোয়েন্দা সংস্থা রকে কালবেলা সম্পাদক করে রেখেছে। আমি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থেকে জানি বেশ কয়েক দফা মিটিং হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এই সন্তোষ শর্মার সাথে প্রায়ই রাজেশ অগ্নিহোত্রী গোপনে মিটিংয়ে বসে, এবং প্রত্যেকটা মিটিং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার তথা প্রফেসর ইউনূস বিরোধী। ওইদিকে ভারতে বসে ভারতের সকল মিডিয়া প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যেটা এই সরকার এতদিন চুপ করেছিল, ইদানিং বলা শুরু করেছে। যখন ভারতে মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তখন অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে, যারা দেরিতে হলেও এতদিনে মুখ খুলতে শুরু করেছে। ভারতকে বলছে সংখ্যালঘুদের, মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে, এবং তাদের যে অবৈধ হিন্দু সুবিধা আইন, ওয়াকফের আইনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে মুসলমানদের সকল সহায় সম্পত্তি তারা কেড়ে নিচ্ছে, সেই সকলের ব্যাপারে বর্তমান সরকারের প্রতিনিধি মুখ খুলতে শুরু করেছে, যার আমি প্রশংসা করি। কিন্তু আমাকে বর্তমান সরকারের কেউ কি এর জবাব দিতে পারবেন? এতবার এই রাজেশ অগ্নিহোত্রীর ছবি এবং নাম দেখানোর পরেও কেন রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে না, যেখানে সারা পৃথিবীতে রাজেশ অগ্নিহোত্রীকে বা ভারতীয় দূতাবাসের গোয়েন্দাদেরকে বের করে দেওয়া হয়েছে, তার নজির আছে। এবং এই রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান থেকে 2016 সালে বের করে দিয়েছে একই অপকর্মের জন্য, জঙ্গি তৎপরতা, জঙ্গি কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশ একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার একটা সুতার উপরে ঝুলছে। কেন বারবার আমি আমার লাইভের মাধ্যমে 5ই আগস্টের পরে এই রাজেশ অগ্নিহোত্রীকে নিয়ে কম করে হলো 5 থেকে 7টা লাইভে আমি তার স্পষ্ট করে উল্লেখ করেছি, তার ছবি দেখিয়েছি, তার অপকর্মের কথা বলেছি, কোথায় কোথায় মিটিং করে সেটা পর্যন্ত বলেছি। আমি এখনো বললাম কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার সাথে, কালবেলার সম্পাদক সে একজন রয়ের সদস্য, এবং সেই এডিটরের সাথে, সন্তোষ শর্মার সাথে এই রাজেশ অগ্নিহোত্রীর প্রতিনিয়ত প্রায় মিটিং হয়, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক মিটিং হয়, এবং ভারতের সাথে, রয়ের সাথে কোঅর্ডিনেট করে তারা সেটাকে বাংলাদেশে অতি দ্রুত সেটাকে কার্যক্রম করতে যাচ্ছে, এবং বেশি দূরে যাবার নয়। এই যে দেহ ব্যবসায়ী মেঘনাকে নিয়ে যেই অপকর্মটা হয়ে গেল, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশের যেন হ্রাস পায় পাঠানো, সেই অপকর্মে ভারতের রয়ের নির্দেশে এই বাংলাদেশের রেখে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের যে পুরো অবকাঠামোটা রয়ে গেছে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস এখনো সরাতে ব্যর্থ হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সদস্য মিলে রয়ের সাথে এই মেঘনাকে নিয়ে এই ফাঁদটা ফেতেছে, বাংলাদেশের সাথে
সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য, যেন বাংলাদেশের শ্রমিকদেরকে, বৈধ শ্রমিকদেরকে ক্ষতি করা যায় এবং বাংলাদেশের ক্ষতি করা যায়। সুতরাং কেন এখনো এই রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করা হচ্ছে না? কেন তারেক রহমানের এপিএস এর অপুর পত্রিকায় বাংলাদেশে কি আর কোনো যোগ্য এডিটর ছিল না যে ভারতের রয়ের একজন সদস্যকে বসাতে হবে এডিটর হিসেবে? তার জবাব বিএনপিকে দিতে হবে। তার জবাব সবসময় যে নির্বাচন করতে করতে দিনরাত পাগল মাতাল বেহুশ মির্জা ফখরুল, আব্দুল আল মিন্টু, আমির খসরু এবং সালাউদ্দিন, ভারত থেকে ব্রেইন ওয়াশ করা সালাউদ্দিন, তাদেরকে জবাব দিতে হবে কেন একটা ভারতীয় রয়ের এক গোয়েন্দাকে সম্পাদক হিসেবে কালবেলায় বসাতে হবে। তাদের বিএনপির উদ্দেশ্য কি? বিএনপি কি তাহলে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে মিথ্যা আক্রমণের খবর প্রকাশ করছে কালবেলার মাধ্যমে, এবং তার মাধ্যমে কি প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটাতে চাচ্ছে? এর জবাব তাদেরকেই দিতে হবে এবং বাংলাদেশের জনগণকে সেই জবাব আদায় করতে হবে। এখন আমি আসতে চাই, এই যে ইদানিং মিটিং হয়ে গেল পাকিস্তানের সাথে, পাকিস্তান ফরেন মিনিস্ট্রি লেভেলে বা ফরেন সেক্রেটারি লেভেলে বাংলাদেশের ফরেন সেক্রেটারির সাথে যে মিটিং হলো, সেখানে কি কি একটা গোপনীয় আলোচনা, কি ব্যবসা বাণিজ্য আলোচনা হয়েছে আমি তা নিয়ে কথা বলতে চাই না। ছোট করে বলতে চাই, আমার পোস্টে আমি স্পষ্ট করে দিয়েছি এবং বেশ কিছু সৎ মিডিয়া সেটা সুন্দর করে প্রকাশিত করেছেন। আমার কথাটা, বিশ্লেষণটা, আমার কথাটাকে আরো সুন্দর করে প্রকাশিত করেছেন। আমি তাদেরকে জানাই ধন্যবাদ, কারণ এটা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব। যেহেতু বাংলাদেশের মিডিয়াগুলা গত 16 বছর ভারতকে সেজদা করতে করতে, ভারতের পশ্চাৎ দেশ লেহন করতে করতে এবং আওয়ামী লীগের পশ্চাৎ দেশ লেহন করতে করতে বাংলাদেশের মিডিয়াগুলার চরিত্র এত খারাপ হয়েছে যে এরা কখনো সত্যকে তুলে ধরতে চায় না, ভারতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে চায় না, এবং আমার মতো ব্যক্তিদের যারা সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছিল হাসিনার বিরুদ্ধে, তাদের কোনো কথা তুলে ধরতে চায় না। কারণ পুরনো প্রচলিত একটা কথা আছে যে ডাইনোসরের নাকি কি বলে, সাপের নাকি এক সময় পা ছিল, কিন্তু ডাইনোসরের ভয়ে সাপ নাকি হামাগুড়ি দিয়ে চলতে চলতে এক সময় সাপের সেই পাই বিলুপ্ত হয়ে যায়। তাই একইভাবে গত 16 বছর বাংলাদেশের এই তথাকথিত সাংবাদিকরা ভয়ে কোনো সত্য প্রকাশ না করে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পশ্চাৎ দেশ লেহন করতে করতে এদের সাংবাদিক থেকে এরা সাংঘাতিক হয়ে গেছে। এরা সত্য প্রকাশ করা, সাংবাদিকতা ভুলে গেছে। তাই এইসব কথা এরা প্রচার করা প্রয়োজন মনে করে না। অথচ বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে বসে রচ এই কাজগুলো করছে। এবং এই যে পাকিস্তানের সাথে মিটিং হয়ে গেল কি বলে পররাষ্ট্র সচিব পর্যায়ে, সেখানে আমাদের পররাষ্ট্র সচিব 54 বছর পরে নির্লজ্জের মতো আবারও ক্ষমা চাওয়ার কথা বলেছে, আবারও 1970 সালের টাকা পয়সা ফকিরের মতো চেয়ে বসেছে, যেখানে চাওয়ার এত বিশাল বিশাল বড় বড় বিষয় রয়ে গেছে, যেখানে ভারত ক্রমাগত আমাদের বিরুদ্ধে রীতিমতো স্নায়ু যুদ্ধ চলছে, যে কোনো সময় পারলে ওরা সরাসরি গায়ে গতে ওরা যুদ্ধ শুরু করে দেয়, যদিও সেই সাহস বা ক্ষমতা তাদের নাই। তারপরও সেই সময় পাকিস্তানের সাথে, চীনের সাথে গভীর বন্ধুত্ব এবং কি বলে কৌশলগত বন্ধুত্ব, ব্যবসায়িক বন্ধুত্ব, সকল প্রকার বন্ধুত্ব গভীরভাবে করা উচিত। সেখানে নির্লজ্জের মতো, বেহায়ের মতো এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন পাকিস্তানের কাছে, আমাদের দেশে মেহমান এসেছে, তাদের সাথে 54 বছর পরে কেন তাদের কাছে ক্ষমা চাইতে বলছে, যেখানে পাকিস্তান ইতিপূর্বে আরো 2 বার ক্ষমা চেয়েছে, অফিসিয়ালি 2 বার ক্ষমা চেয়েছে, এবং কেন ফকির বাচ্চার মতো টাকা পয়সা চাইতে যাচ্ছে 1970 সালের। কই, ভারত যে 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের সমস্ত অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, স্বর্ণ, এমনকি বাথরুমের লোটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, কই এই জসিমরা তো
সেই সকল জিনিস ভারতের কাছে চাওয়ার মতো হ্যাডম নাই, তখন শির দ্বারা এদের কোথায় থাকে? এই জসিমরা নয়াদিল্লিতে দূতাবাসে চাকরি করেছে, ওইখানে কি জসিমদের ব্রেইনওয়াশ হয়ে গেছে নাকি? কারণ আমি জানি ভারতে সশস্ত্র বাহিনীর এবং সিভিল প্রশাসনের যারাই ভারতে চাকরি করে তাদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়, ব্রেইন ওয়াশ করে দেয়, তাদেরকে টোপ দেওয়া হয়। ভারত তাদেরকে টোপ দেয়, যে দুইভাবে টোপ দেয়, একটা হচ্ছে হানি ট্র্যাপ আর একটা হচ্ছে মানি ট্র্যাপ, যে আরেকটা হচ্ছে প্রমোশনের ভবিষ্যৎ কি বলে উপঢৌকন, যদি আমাদের কথা মতো চলো তাহলে বাংলাদেশে তোমাদেরকে মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো, সেনা প্রধান বানাবো ইত্যাদি। এই গত 16 বছর কিন্তু তাই হয়েছে। সুতরাং এই যে পররাষ্ট্র সচিব জসিম, যিনি নয়াদিল্লিতে চাকরি করেছেন, আমি কোন কারণে সন্দেহ করব না যে তাকেও ব্রেইন ওয়াশ করা হয়নি। আর নয়তো সে কি উদ্দেশ্যে বলতে পারে 54 বছর পরে পাকিস্তানকে সম্পর্ক ভালো করার চেয়ে সম্পর্ক নষ্ট করার মতো একটা কথাবার্তা প্রস্তাব করতে পারে? এই যে হিরোশিমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলেছে, পৃথিবীর একমাত্র আণবিক বোমা ফেলেছে, 2 দিন পরে পরে কি জাপান যুক্তরাষ্ট্রকে বলে ক্ষমা চাইতে? সেই যুক্তরাষ্ট্র আর জাপান ব্যবসা বাণিজ্যে, কৌশলগত এবং আন্তর্জাতিক যুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে তারা ঘনিষ্ঠতম বন্ধু হয়ে গেছে। এরকম আরো শত শত ঘটনা সারা পৃথিবীতে আছে। কেন বাংলাদেশের এই ফকিনীর বাচ্চাগুলোদের নজর ফকিনীর বাচ্চাদের মতো? শালা বাংলাদেশের মানুষের চরিত্রের ভিতরে কেন শালা মির্জাফরের রক্ত এই 250-300 বছর পরেও যায় না? আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই, 2020 সাল থেকে বহুবার আমার লাইভে আমি বলেছি, দুঃখিত, বহুবার আমি আমার লাইভে বলেছি, লর্ড ক্লাইভ যখন সিরাজউদ্দৌলার গলায় কাটার মালা পরিয়ে অপমান করতে করতে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে যায়, তখন লর্ড ক্লাইভ তার নিজের ডায়েরিতে নিজের হাতে লিখেছে যে আমি যখন সিরাজউদ্দৌলাকে অপমান করে কাটার মালা পরিয়ে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে যাই, তখন রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত কেলিয়ে হাসছিল, তারা যদি ছোট একটা পাথর তুলে ছুঁড়ে মারতো আমাদের দিকে, তাহলে হাতে পায়ে ধরে লর্ড ক্লাইভ অফিসার, সৈনিক এবং বাবুর্চি সুদ্ধা যে 3000 সদস্য নিয়ে আসছিল, ব্রিটিশ সদস্য, তাদেরকে নিয়ে ভারত ছেড়ে পালাতে হতো। কিন্তু তা না করে হাসতে হাসতে এই বাঙালিরা 250 বছরের জন্য গোলামি বরণ করে নিয়েছে। তখন সিরাজউদ্দৌলার অধীনে 40,000 পদাতিক বা ইনফ্যান্ট্রি এবং 10,000 অশ্বারোহী ছিল বা আর্মার ছিল। এতগুলা প্রশিক্ষিত সৈন্যবল থাকার পরেও এই জাতি হাসতে হাসতে 250 বছরের গোলামি বরণ করে নিয়েছিল। সেই মির্জাফর, ঘসিটি বেগম, এদের রক্ত এখনো এই জাতির চরিত্রের রক্তে রক্তে রয়ে গেছে, যার ফলে এই জাতিতে দেশপ্রেমিকের চেয়ে মির্জাফরের সংখ্যা বেশি। যেই বদমাইশকে, যেই হারামজাদাকে সরকারি কোনো ক্ষমতায় বসানো হয় বিশ্বাস করে, সেই হারামজাদাই বাংলাদেশের বিরুদ্ধে বেইমানি শুরু করে, ভারতের সাথে সব তুলে দিয়ে দেয়। এদের সমস্যাটা কোথায় এই জাতির? মাঝে মাঝে মনে হয় যে হাতে এসএমজিটা নিয়ে একদম ম্যাগাজিনটা লোড করে দিয়ে বুকের উপরে চালিয়ে দিই। ফাজিলের দল, সামান্যতম একটা মুনাফেকের বাচ্চারা, বেইমানের বাচ্চারা, একটা সামান্য পরিমাণ দেশপ্রেম নাই, আল্লাহর ভয় তো দূরের কথা, ইমান তো দূরের কথা, একটা দেশপ্রেম, যেই দেশ তাকে জন্ম দিয়েছে, যেই দেশ তাকে শিক্ষা দিয়ে বড় করেছে, সেই দেশের প্রতি সামান্যতম তার কৃতজ্ঞতা বোধ নেই। সে ইউনিফর্মে থাকুক আর সিভিল প্রশাসনে থাকুক, তারা ইহকালে পরকালে হয় আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আর নয়তো এদেরকে আল্লাহ ধ্বংস করে দিক, অপমানের সাথে হাসিনার মতো ধ্বংস করে দিক। নির্লজ্জ বেহার দল 16টা বছর এই দেশ এবং জাতি ভুগেছে, এখনো তারা দেশের সাথে বেইমানি করে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে। আমি সর্বশেষে, আর যথেষ্ট হয়ে গেছে, 25 মিনিটের উপরে 25 মিনিট হয়ে গেছে, যদি কেউ প্রশ্ন করতে চান, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে করতে পারেন, আর যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়ে থাকেন তাহলে আমি সেই প্রশ্ন উত্তর দিব। তবে আমি একটু সামারাইজ করতে চাই আপনাদের প্রশ্ন নেওয়ার আগে বা আপনাদের কে কি প্রশ্ন করছেন তা দেখার আগে, তাই কমেন্ট করবেন না, আমি বলার পরে কমেন্ট করেন, প্রশ্ন করেন, যেন আমি দেখতে পারি, আদারওয়াইজ চলে যায় খুব দ্রুত, আমি দেখতে পারি না।
সামারাইজ করে বলতে চাই, প্রথম কথা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ অপুকে ধরে বসুক যে কালবেলায় কেন একটা রয়ের গোয়েন্দাকে এডিটর হিসাবে নিয়োগ দেওয়া হলো, যে এডিটর আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে তারা বলেছে এই সন্তোষ শর্মা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের সমস্ত মিথ্যা প্রচারের একমাত্র মাস্টার মাইন্ড। এবং এই সন্তোষ শর্মার সাথে রাতে দুপুরে দিনে রাত্রে ঢাকার রয়ের প্রধান অগ্নিহোত্রীর মিটিং হয় দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের জনগণ বিরোধী এবং প্রফেসর ইউনূস বিরোধী। বাংলাদেশ বিরোধী মানেই সবার বিরোধী। আর যেখানে পাকিস্তান থেকে আরম্ভ করে পৃথিবীর বহু দেশ থেকে ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থাকে রকে বিতাড়িত করা হয়েছে বিভিন্ন জঙ্গি তৎপরতার জন্য, খুন খারাপের জন্য, সেখানে এতবার বলার পরেও বাংলাদেশ সরকার কেন রাজেশ অগ্নিহোত্রীকে এবং তার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে না? যেখানে এই গত 16টা বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রাখতে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা, মির্জাফর গোয়েন্দা সংস্থাদের সদস্যদের মাধ্যমে এই লেফটেন্যান্ট জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, এরকম আরো যারা কি বলে মির্জাফরের সন্তান মির্জাফর, এই সে মুনাফেকের বাচ্চা, এদেরকে দিয়ে বাংলাদেশের জনগণকে গুম করিয়েছে, আয়নাগরে রেখে খুন করেছে, গুম করেছে। কেন এদেরকে গ্রেফতার করা হয়নি? কেন এদেরকে ভারতে অন্য দেশে পালিয়ে যেতে দিচ্ছে? এবং রাজেশ অগ্নিহোত্রীকে 7 দিনের মাঝখানে যদি এই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত না করে, আমি বাংলাদেশের এই জেনজিকে বলবো, বাংলাদেশের সরকারের প্রফেসর ইউনূসের অফিসের আদালতের সামনে এই রাজেশ অগ্নিহোত্রীর ছবি নিয়ে, নাম নিয়ে দাঁড়াতে 1 সপ্তাহের মাঝখানে বাংলাদেশ থেকে তাকে লাথি দিয়ে বের করতে হবে। জেনে শুনে আমরা এইভাবে বিষ পান করতে পারি না। 8 মাস হয়ে গেছে, আর কিসের জন্য প্রফেসর ইউনূস অপেক্ষা করছেন? আর উনি দেন দরবার করছেন ওই মির্জাফরের বাচ্চা মির্জাফর ফখরুল আর এই সালাউদ্দিন, আব্দুল আল মন্টু, আমির খসরু, এদের সাথে। ধৈর্যের একটা সীমা থাকা দরকার। আপনাদের যদি জেনুইন কোনো প্রশ্ন থাকে, আপনারা সবাই সোচ্চার হয়ে যান, আজকের থেকে আপনারা সোচ্চার হয়ে যান সোশ্যাল মিডিয়াতে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে, এই রয়ের গোয়েন্দাকে। এবং রাস্তায়, দিনের বেলা রাস্তায় প্রফেসর ইউনূসের অফিসের সামনে রাজেশ অগ্নিহোত্রীর ছবি এবং নাম নিয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন, এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হয়, আপনার এবং আপনার পরিবারের জীবন অনিরাপদ, বাংলাদেশিদের জীবন অনিরাপদ, এই 1500-2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা অনিরাপদ। তাই আমার কথা হেলায় হারাবেন না, তাহলে আবার ভুগবেন। আচ্ছা, সমকামিতা নিয়ে করছে, যেটা আমি অত্যন্ত যার প্রতিবাদ করি, এবং আমি ধর্মীয় লাইনে যেতে চাই না। তারপর আমি বলবো, যারা মুসলমান, তারা যারা কোরআন পড়েছেন, তারা লূত আলাইহিস সালামের সময়ের ঘটনা জানেন, কিভাবে সেইখানের উপর সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই একই পাপের জন্য। সুতরাং বাংলাদেশের কেউ এহেন অপরাধকে, বাংলাদেশের মতো 92% মুসলমানের দেশে এহেন অপরাধকে আশকারা দেখ, আমি তা কোনোভাবেই সমর্থন করব না। তা আপনারা যেই আমাকে জামাত ডাকেন, যাই ডাকেন, আমার তাতে আমার কিছু আসা যায় না। সেটা আমি সম্পূর্ণ এটাকে আমি প্রতিবাদ করি। বাংলাদেশে যা এইসব অফিসিয়ালি যারা আশকারা দিচ্ছেন, এটা মোটেই ঠিক না। এগুলো হচ্ছে একটা সামাজিক ব্যালেন্সকে ধ্বংস করে ফেলে। পশ্চিমা রাষ্ট্রও কিন্তু আজকাল এইসব নিয়ে বাড়াবাড়ি করতে করতে এখন এই পশ্চিমা দেশের কানাডা, আমেরিকার পিতামাতারা, সাদা পিতামাতারা যারা হোয়াইট, তারাও কিন্তু এখন দুশ্চিন্তায় পড়ে গেছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। তাদেরকে একটা মেয়েকে মেয়ে বলা যাবে না, সি বলা যাবে না। এগুলা পাগলামি, একটা মানসিক রোগ ছাড়া আর এগুলা কিছু না। মানে হি সি কে কি বলবে জানি না, এইগুলো আমার মাথা চক্কর মারে এগুলা শুনলেই, যে কোন জামানায় আসছি আমরা। যাই হোক, যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। সামরিক ট্রেনিং আপনারা অনেকবার প্রশ্ন করেছেন। দেখেন, আমি অনেকবার উত্তর দিয়েছি আমার পোস্টে, আমি অনেকবার লাইভও বলেছি। আমি জানি না সবাই শুনেন না একসাথে, এটাকে শেয়ারও করেন না আপনারা, যার ফলে ঘুরে ফিরে
একজন দুইজন প্রশ্ন করেন, বারবার একই প্রশ্ন করলে তখন আমার জন্য কষ্টকর হয়ে যায় উত্তর দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সবার প্রথম সেটা হচ্ছে আল্লাহর রহমতে আমার ব্রেইন চাইল্ড, মানে আমার আইডিয়া, যেটা আমি আজকে থেকে 5-7 বছর আগে আমি এটাকে প্রস্তাব করেছি। পরবর্তীতে আমি এটার ওয়েবসাইট তৈরি করেছি, রেজিস্ট্রেশন শুরু করেছি, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার নিয়ত আছে বাংলাদেশে এসে করার। তবে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই যে মির্জাফর ফখরুল গুলা দেশের এবং বাংলাদেশের বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, যেখানে ভারত তো লাফাচ্ছেই, ভারত কেন, আমি আপনাদেরকে লাইভে বহু আগে 7-8 মাস আগে বলেছি যে ভারতকে সোজা করতে হলে শুধু তিস্তা প্রজেক্টের নাম নিবেন, কাজ শুরু করে দেখবেন ভারতের কাপড় ভিজে গেছে। এখন দেখছেন, সেদিনও একটা এনডিটিভির একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশ এমবিসির একজনকে ডেকেছিলেন ফয়সাল মাহমুদের সামথিং, এবং ভারতের একসময় বাংলাদেশে ভারতের যেই দূত বিনা সিকরি, যে বাংলাদেশের 57 জন সেনা অফিসার হত্যার সাথে জড়িত, বিনা সিকরি এবং অবসরপ্রাপ্ত বিএসএফ এর প্রধান সেখানে জয়েন করেছিল। তিস্তার কথা বলতে বলতে ওই বিএসএফ প্রধানের এবং বিনা সিকরির যেন হার্ট অ্যাটাক হয়ে যায়, ওখানে যেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, এই অবস্থা হয়েছিল। কিন্তু বাংলাদেশ এমবিসির ওই লোকটা কেন এখানে গিয়েছিল অনুষ্ঠানে আমি জানি না, কারণ আমি তো এখানে বসে বাংলাদেশ, যে পৃথিবীর কানাডায় বসে জানি যে তাকে কথাই বলতে দেওয়া হবে না, ভারতের মিডিয়া তাকে কথা বলতে দিবে না। সো যেটা অনুমান করেছিলাম তাই, বাংলাদেশি ওই ব্যক্তিকে কথাই বলতে দেয়নি, তারা নিজেরা চিৎকার করতে করতে হার্ট অ্যাটাক হয় বলে। আপনারা চিন্তা করে দেখেন, তিস্তা প্রজেক্টে শুধু নাম শুরু হয়েছে তাতেই ভারতের হার্ট অ্যাটাক হয়ে যায়। সকাল বিকাল সারা ভারত মিলে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ভারতের প্রতিটা জনগণ যেন শ্রাদ্ধ করছে, তার মা মারা গেছে এমন কান্না শুরু করেছে। তাহলে চিন্তা করে দেখেন, ওই ফকনির বাচ্চাদের মতো টাকা ফেরত চাওয়া, ক্ষমা চাওয়ার কথা বাদ দিয়ে পাকিস্তানের সাথে পারমাণবিক বোমার চুক্তিতে চলে আসেন, যে বাংলাদেশের উপরে কোনো আক্রমণ পাকিস্তানের উপরে আক্রমণ বলে গণ্য হবে, পাকিস্তানের উপরে কোনো আক্রমণ বাংলাদেশের উপরে কোনো আক্রমণ বলে গণ্য হবে, এবং তার চেয়ে বৃহত্তর হবে চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে যদি একটা ট্রায়ো বা 3 দলের একটা চুক্তি হয়, তাহলে ভারত আমাদেরকে সকাল বিকাল ওই তাদের মূর্তি পূজা বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশকে পূজা করতে শুরু করবে। বাংলাদেশের একটা মানচিত্র রাখবে তাদের মূর্তির পাশে রেখে, ওই বাংলাদেশ বলে সকাল বিকাল পূজা করবে। সুতরাং তাদের মতো মিথ্যা প্রপাগান্ডা করতে হবে না আমাদেরকে। আমাদের যা করার, আমাদের স্বাধীন দেশ, হু দ্য হেল ইজ ইন্ডিয়া, ভারতের বাচ্চাকে, ভারতকে যে তাদের কাছে অনুমতি নিয়ে আমাদের কি বলে এটাকে তিস্তা ব্যারেজ করতে হবে, আমরা চীনকে দিব না মঙ্গল গ্রহকে দিব আমরা তিস্তা প্রজেক্টের কাছে, এটা আমাদের ব্যাপার, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা, আমরা একটা স্বাধীন দেশ। ভারতের বাপের কোনো দায়িত্ব, সাহস নাই বা কোনো অধিকার নেই ব্যাপারে কথা বলার। তারা বরঞ্চ ভারতের বিরুদ্ধে আমাদের বর্তমান সরকারের সব লিখিত অভিযোগ পাঠানো উচিত, কেন 16 বছর স্বৈরাচারী হাসিনাকে তারা অন্যায়ভাবে সাহায্য করেছে জোর দখল করে ক্ষমতায় থাকতে, এবং বাংলাদেশে তাদের রয়ের মাধ্যমে কেন অপকর্ম করেছে। কয়েক ট্রিলিয়ন ডলারের একটা আন্তর্জাতিক মামলা করে দেওয়া উচিত এইসব জঙ্গি তৎপরতার জন্য বাংলাদেশে। জি, আমি এটা পড়েছি, বাংলাদেশের ফরেন সেক্রেটারির বিরুদ্ধে সবার, বাংলাদেশের যখন একমত হয় সবাই, তখন এই যে দেখেন এদেরই কিন্তু পরিকল্পনা, এই যে ডিআইজি রেজাউলকে সরিয়ে দিয়ে সে, যেটা আমি দুঃখিত একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল আমার, এই যে ভারতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে গিয়ে কেলকাটায় গিয়ে আওয়ামী নেতাদের সাথে বসে চক্রান্ত করছে, একই সাথে তারা বাংলাদেশে গ্রাসরুট লেভেলের আওয়ামী নেতা এবং কর্মীদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার জন্য। সেই জন্যই কি বলে ডিবি প্রধান ডিআইজি রেজাউল করিমকে সরিয়েছে এখান থেকে, যেন সে আওয়ামী সন্ত্রাসীদেরকে আর গ্রেফতার না করতে পারে। সুতরাং তারা চাইছে রেজাউলকে অন্য কোনো জায়গায় সরিয়ে দিতে, এইখানে আওয়ামী কোনো লোক বসাতে, ভারতীয় কোনো বসাতে, এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ বসে থাকতে, যেন এইখানে কোনো আওয়ামী প্রেমিক বা ষড়যন্ত্রকারী কাউকে বসানো না হয়। আমার অনুরোধ, সবাই চোখ খোলা রাখবেন। পুলিশের ভিতর থেকেও কিন্তু আমার কাছে খবর আসে, আজকে থেকে না,
বহু বছর আগে থেকে আমার কাছে দেশপ্রেমিক পুলিশ আগেও ছিল, এখনো আছে, আমার কাছে খবর চলে আসে। সুতরাং আমিও ইনশাল্লাহ সবার আগে খবর পেয়ে যাব, আপনারাও চোখ কান খোলা রাখবেন। আচ্ছা, আর এ নেই কারো কোনো প্রশ্ন? আমি ঘন্টার পর ঘন্টা কাটাতে চাই না, আপনাদের কাজ আছে। ইয়া, আমি একজন বলেছেন বিএনপি এন্ড জামাত বোথ মেড ডিল, আমি এখানে পুরো উড়িয়ে দিতে পারবো না, বিএনপি তো করেছে, সেটা আমি 2020-এই বলেছি। তখন আমাকে বিএনপির ছেলেপেলেরা লাইন ধরে গালি দিয়েছিল তখন। এখন তো রাজেশ অগ্নিহোত্রী, তখন ঢাকার রয়ের প্রধান ছিল হচ্ছে, নামটা ভুলে গেলাম হঠাৎ করে। আমি তখন আমার লাইভে এখনো ইউটিউব চ্যানেল আছে, যে তারা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে, মাথুর মনে পড়েছে, তখন মাথুর গিয়ে তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করেছিল। সুতরাং আমি জানি, সব ষড়যন্ত্রের কথা জানি। ভারত বিএনপি বহুত আগে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। এবং জামাত ওই যে 2010 সালে দেশপ্রেমী এবং জামাতপ্রেমী নেতাদেরকে, জ্ঞানী নেতাদেরকে ফাঁসি দিয়ে ফেলেছে। আপনাদের দাদারা তখন উৎসাহী দিয়েছে, এটা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি বলে ফাঁসি দেওয়ার জন্য। সফলভাবে বাংলাদেশের শক্তিকে, একটা বিরাট শক্তিকে ধ্বংস করেছে, যাদের পিছনে আপনারা অনেক অন্ধের মতো দৌড়ান, ছুটেন, তারা অপকর্মের কোনো খবরই রাখেন না আপনারা। তো সুতরাং বিএনপির এই বর্তমান, আমি অত্যন্ত দুঃখের সাথে, সরি কি বলে এটাকে, জামাতের এখন যেহেতু আগের মতো নেতা নাই, সেটা সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন, যা অত্যন্ত দুঃখজনক। তারাও দেখি আজকাল জুনেই নির্বাচন চায়, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়। আমি বুঝি না তারা কেন বিএনপির রঙে কথা বলছেন। আচ্ছা, এনি আর যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে, উইদিন নেক্সট 1 মিনিট যদি কেউ কোয়েশ্চেন করেন, আমি তা সিনসিয়ারলি যা জানতে চান আমি যতটুকু জানি আমি উত্তর দিব, আর নয়তো আমি আজকের জন্য এখানে শেষ করে দিব। শোনেন, আসিফ নজরুলকে কিভাবে সরানো যায়, এই প্রশ্নটা অনেকেই করেছেন। আপনাকে বুঝতে হবে, শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেইভাবে হাসিনাকে সরানো হয়েছে। এখন হাসিনাকে সরাতে 1500 জীবন দিতে হয়েছে, আসিফ নজরুলদেরকে সরাতে হলে 1500 জীবন দিতে হবে না, 1500 মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমনভাবে দাঁড়াতে হবে যে আজকে ডাক দিয়ে কালকে ভুলে গেলে হবে না, প্রতিনিয়ত লেগে থাকতে হবে, তাদের জীবনকে হারাম করে দিতে হবে প্রফেসর ইউনূসকে, যে আপনি এই লোকগুলোকে সরান, আর নালে এই সরকার ধ্বংস হয়ে যাচ্ছে, জনগণ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুতার উপরে হাঁটছে, আমরা এটা সহ্য করতে পারছি না। কারণ আসিফ নজরুল যে ট্রায়ো একটা ইকুয়েশন, তিনজনের একটা ইকুয়েশন, যেটা হাসিনা পালানোর দিন থেকেই কার্যকরী হয়েছে, এই ট্রায়োর মাঝখানে চুপ্পু এবং আসিফ নজরুল হচ্ছে দুইজন, এবং তারা এই কয়েকটা লোককে সরালে কিন্তু আশা করা যায় আল্লাহর রহমতে প্রফেসর ইউনূস এই 85 বছর বয়সে পূর্ণ উদ্যমে 100% সংস্কার প্রয়োগ করে উনি প্রয়োজনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 2 থেকে 3 বছরের মাঝখানে নির্বাচন দিতে পারবেন, এবং ওনার পক্ষে বাংলাদেশের সকল সংস্কার কি বলে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু এই কিছু বদমাইশ আওয়ামী ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো থাকার কারণে প্রফেসর ইউনূস কিছুই করতে পারছেন না। এবং প্রফেসর, দুঃখজনক হলেও সত্যি, প্রফেসর ইউনূস সরকারের মাঝখানে এমন কিছু যন্ত্র বসানো হয়েছে যেই যন্ত্রগুলো কোনো কাজই করছে না। এর মাঝখানে 2-1 শক্তিশালী সদস্য আছেন, যাদেরকে আমি আশ্চর্য হয়েছি, বাংলাদেশের সময়ে রাত 2টার সময়, 2:30টার সময় এমন একজন উপদেষ্টাকে, শক্তিশালী উপদেষ্টাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন সিনিয়র অফিসার, অথচ মধ্যরাত্রে, রাতে 2টা-2:30টার সময় উনি আমার মেসেজের জবাব দিয়েছেন, উনি ওটার বিস্তারিত জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার যোগ্য। সুতরাং এরকম কিছু আছেন, 2-3 জন 4 জন মিলে কাজ করছেন, ইনশাল্লাহ কাজ হবে, তবে কাজের গতিটা খুব কম, যেহেতু ওই আওয়ামী অবকাঠামোটা পুরাটাই রয়ে গেছে সিভিল প্রশাসনে এবং মিলিটারিতেও। প্রফেসর ইউনূস টিমিড না। প্রফেসর ইউনূসের বিষয়টা আপনাকে বুঝতে হবে, একটু ব্যাখ্যা করে বলি, গালি দেওয়া সহজ, আমি অনেক সময় ধৈর্য সবর হারিয়ে ফেলি, আমি মানুষ। কিন্তু প্রফেসর ইউনূসের বয়সটা চিন্তা করে দেখেন, 85 বছর। আর যিনি কমেন্ট করলেন যে প্রফেসর ইউনূস ইজ টিমিড, দেখেন, আমি প্রাক্তন খরগোশ এবং কাছিমের গল্পে যাব না, আমি বাস্তব বর্তমানের কথাই বলি। প্রফেসর ইউনূস আল্লাহর রহমতে যেটাকে উদ্দেশ্য করেন, উনি যেটা একটা সত্যিকারের শক্তিশালী ব্যক্তি যেভাবে কাজ করার নিয়ম সেইভাবে উনি করেন।
প্রথমে উনি নিজে শক্তিশালী, আত্মবিশ্বাস রাখেন। দ্বিতীয়ত নিজে একটা পরিকল্পনা করেন। তৃতীয়ত একটা পরিকল্পনাকে অনুসরণ করেন এবং হি অর শি ডাজ নট গিভ আপ। সে এটাকে ছেড়ে দেন না। যেমন আমি গত ৫-৭ বছর হাসিনার বিরুদ্ধে সংগ্রাম ছাড়ি নাই। আমাকে আপনারা অনেকেই পাগল ডেকেছেন যে এই লোকটা পাগলটা প্রতিদিনই হাসিনাকে ফেলে দেয়। হাসিনা আল্লাহর রহমতে যেইভাবে ৫-৭ বছর আগে বলেছিলাম হাসিনা অপমানের সাথে যে দেশ ছেড়ে ভারত পালাবে সেভাবেই পালিয়েছে। প্রফেসর ইউনূস ছেড়ে দেন না। প্রফেসর ইউনূস এত প্রতিকূলতার বিরুদ্ধেও ধীরে সুস্থে কাজ করে যাচ্ছেন কোনো সাহায্য ছাড়া। রীতিমতো একাই কাজ করে যাচ্ছেন, ২-১ জন সাহায্য করছেন পাশে। এবং আরো ব্যাখ্যা করেছি, প্রফেসর ইউনূস এই বয়সে ৮৫ বছর বয়সে ওনার পক্ষে এত কিছু সামাল দেওয়া সম্ভব না। কারণ আপনি চিন্তা করছেন একটা জিনিস সামনে দেখছেন, উনি আন্তর্জাতিক বিষয়ে অনেক কিছু অনেকের সাথে যোগাযোগ করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওনার মিলিটারি সচিব, সামরিক সচিব হিসাবে যেই জেনারেল ফেরদৌসকে রেখেছে সে হচ্ছে হাসিনার ভাইনা। প্রফেসর ইউনূস যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেয় সেটা জেনারেল ফেরদৌস সেটা ভারতে পাঠিয়ে দেয় সরাসরি। সুতরাং বাতির নিচে অন্ধকার, বহুবার ব্যাখ্যা করেছি। আমি জানি আপনারা জেনারেল ওয়াকার সম্পর্কে বলছেন, জেনারেল ওয়াকার আমাকে বাংলাদেশ সেনানিবাসে নিষিদ্ধ করে রেখেছেন। সুতরাং আমার আর কিছু বলার আছে? আমার তো কিছু বলার নেই। আমাকে নিষিদ্ধ করে রেখেছেন। জেনারেল আজিজ করেছে, জেনারেল শফি সেটাকে অনুসরণ করেছে। মনে করেছিলাম জেনারেল ওয়াকারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, একসাথে চাকরি করেছি। ওনার শ্বশুরের সাথে আমার একটা সম্পর্ক ছিল, উনি আমাকে স্নেহ করতেন, ওনার শাশুড়িও স্নেহ করতেন। উনিও এখন আওয়ামী লীগকে বা কেন অন্যদেরকে এত বড় স্বার্থ হিসেবে দেখছেন যে আমাকে ওনার সাহায্যকারী হিসেবে চিন্তা না করে আমি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দিয়েছি, যেই সশস্ত্র বাহিনীর এবং দেশের স্বাধীনতার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছি, নিজের জীবনকে আমি ক্ষতি করেছি, সেইখানে উনি আমাকে নিষিদ্ধ করে রেখেছেন। সেখানে আপনাদেরকে আর কিছু ব্যাখ্যা করে বলার দরকার আছে? আশা করি নাই। ঠিক আছে, আমার মনে হয় আজকে আপাতত আপনাদের আর কোনো প্রশ্ন নেই। ইনশাল্লাহ আপনারা আমাকে ফেসবুকের পোস্টেও প্রশ্ন পাঠাতে পারেন। আমার যখন সম্ভব হয়, আমি সময় পাই, ইনশাল্লাহ দিব। নিজের ব্যবসা বাণিজ্যের পাশাপাশিও আজকে রাত একটা অনুষ্ঠান থেকে এসেছি, বাংলাদেশের পহেলা বৈশাখের একজন বাঙালি পরিবারে আমার দেওয়া ছিল একটা, মানে কিছু বন্ধু বান্ধব মিলে। সেখানে আমি রাত ১টা হলেও আমি চেষ্টা করেছি কথা রাখতে। আজকে বলেছিলাম বাংলাদেশ সময়ে 10টায় লাইভ আসবে, একটু দেরি হয়ে গেছে আমার আসতে আসতে, দুঃখিত আমি আবারও তার জন্য। কারণ আমি সবসময় সময় মেনটেন করি। তো ইনশাল্লাহ আবারও কথা হবে। আজকে যে গুরুত্বপূর্ণ 2টি বিষয় বলেছি এটা ভুলে যাবেন না, এটাকে প্রচার করুন দয়া করে। আপনারা অনেকেই প্রচার করতে লজ্জা পান। বুঝলাম আওয়ামী দুঃশাসনে আপনারা লাইক দিতেও লজ্জা পেতেন। আমাকে আমার নিজের আর্মির সেনাবাহিনীর ব্যাচমেট তারা আমাকে ফেসবুকে বন্ধু করে নাই, তারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ভয়ে। আরে ব্যাপার দেলোয়ার, যখন আমার সরকার 5ই আগস্টে সরকার পালিয়ে গেছে তখন আমাকে ফোন করে বলে, দোস্ত তুই তো আমাদের কোর্সের হিরো। আমি মুচকি মুচকি হেসে বলি, বাংলাদেশের জনগণ তো বলে আমি বাংলাদেশের হিরো, আর তোর আমাকে এই ছোট্ট একটা কোর্সের হিরো বানাতে চাচ্ছিস? তো সময় বদলালে মানুষের রঙও বদলায়। এই জন্য বললাম, যারা ওই সময় যখন কেউ আমার সাথে কথা বলতে ভয় পেত, বেশিরভাগ মানুষ যখন আমার সাথে যোগাযোগ যারা রাখতো, যারা আমাকে দেখলে আমার কাছে আসতো, তাদেরকে আমি সম্মান বেশি করি। কারণ তারাই হচ্ছে আসল দেশপ্রেমী, তারাই হচ্ছে আল্লাহর ইমানদার বান্দা। জি, আমি সরাসরি সেনানিবাসে নিষিদ্ধ। শুধু তাই না, সারা বাংলাদেশে আমার নিজের হালাল টাকায় আমেরিকায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আল্লাহর রহমতে, আল্লাহর দেওয়া রিজিকে যেই হালাল টাকাটা রোজগার করেছিলাম, সেই টাকায় নগদ পয়সায় কেনা সকল অফিসারের আগে আমি প্রথম দিকে পুরা টাকা দিয়ে দিয়েছি, আমি একদম যেইভাবে চেয়েছে। সেই টাকা সব পরিশোধ করা। 5 কাঠা জমি জলসিঁড়ি আবাসনে আমার নামে রেজিস্ট্রেশনও হয়ে গেছে। কিন্তু আপনারা অনেকের জন্য কি বলে বিচার দাবি করেন, সেই আমার 5 কাঠা জমিটাই এই সেনাবাহিনীর, এই সেনা প্রধান থেকে আরম্ভ করে, সেনা প্রধানের নির্দেশ ছাড়া তো আর কেউ করবে না। সেনা প্রধানের নির্দেশটাই তারা পালন করে, ব্যক্তিগতভাবে কোনো অফিসারের সাহস হবে না সেটা করার। এবং সেনাবাহিনীর ভিতরে এই সংক্রান্ত এই বিষয়ের দায়িত্বের অনেক জুনিয়র এবং সিনিয়র অফিসার আমাকে মেসেজ করে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে যে স্যার আমাদের হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারছি না।
আপনার পিএনজিটা যদি তুলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জমিটা আপনাকে হ্যান্ডওভার করে দিতে পারি। জমিটা বাংলাদেশ সরকারের কাছে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার নামে, তবুও আমার জমি সেনাপ্রধান আমাকে দিচ্ছে না। কারণ ওইটাকে আটকে রাখার জন্য দেখেন, চিন্তা করে দেখেন প্রতিহিংসা এবং প্রতিশোধ কি হয়। যেই দেলোয়ার দেশের জন্য সশস্ত্র বাহিনীর জন্য যুদ্ধ করেছে, যেই দেলোয়ার সশস্ত্র বাহিনীকে ভারতের পায়ের তলা থেকে স্বাধীন করে আল্লাহর রহমতে মুক্ত করে দিয়েছে, সেই দেলোয়ারকেই পানিশমেন্ট দিচ্ছে, তার জমি আটকে রেখে তাকে পিএনজি বা আমাকে নিষিদ্ধ ঘোষণা করে সেনানিবাসে। মানে চিন্তা করে দেখেন, যেখানে কি বলে ভালোর পুরস্কার এবং খারাপের তিরস্কার হওয়া উচিত, সেইখানে ভালোর তিরস্কার করছে। তারপরও কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো কাজ বন্ধ করে যাই নাই। আমাকে কিছু কিছু অফিসার যারা আমার ভালো চায় তারা বলেছে, স্যার আপনি কিছুদিন কিছু বললেন না, চুপ করে থাকেন। আমি কিন্তু প্রতিনিয়ত লাইক করে যাচ্ছি, আমি কিন্তু চুপ করে থাকছি না, কারণ আমার রেজেকের মালিক আল্লাহ। আল্লাহ যেটা আমার রেজেকে রেখেছে, কারোর ক্ষমতা নাই সেই রেজেক থামিয়ে রাখার, আটকে দেওয়ার বা দূরে সরিয়ে নেওয়ার। আর আল্লাহ যেটা রাখেন নাই, কারোর ক্ষমতা নাই সেটা আমাকে দেয়ার। আমি এটাতে গভীর বিশ্বাসী। চাকরির দিন কি, ওই যে বলেছি না, ইনশাল্লাহ সামনাসামনি একদিন দেখা হবে সবার সাথেই আল্লাহর রহমতে। ওই যে পরকালে তো আল্লাহ জিজ্ঞেস করবেন, সবার অভিযোগ সবার বিরুদ্ধে দেওয়া হবে। পরকালে তো অভিযোগ আছেই। বাংলাদেশের চোখের সামনে দাঁড়িয়ে আমি যারা যারা জলসিঁড়ি আবাসনের ম্যানেজিং ডিরেক্টর ছিল, যারা যারা সেনাপ্রধান ছিল, সবাইকে আমি চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করব এবং আইনের কাঠগড়ায় দাঁড় করাবো কেন আমার প্রতি অন্যায় করা হয়েছিল। এইটা সেনানিবাসের জমি না, সেনাবাহিনীতে এটা কোনো আইন নাই যে পিএনজি থাকার কারণে তাকে জমি দেওয়া যাবে না। জিয়াউল হাসান মনে আছে? খুনি জিয়াউল হাসান, ওই র্যাবের খুনি, যাকে বর্তমানে জেলে আছে। জিয়াউল হাসানের কিন্তু জলসিঁড়ি আবাসনের 9 তলার পারমিশন, 9 তলা দালাল করা, কি বলে 9 তলা বিল্ডিং করার পারমিশন, সেই পারমিশনকে সেনাবাহিনী সেই পারমিশনকে অমান্য করে সে 11 তলা করেছে। কই, তাকে তো সেই বাসার থেকে বের করে দেওয়া হচ্ছে না, তার জমির রেজিস্ট্রেশন তো জমি তো কেড়ে নেওয়া হচ্ছে না, তার সবকিছুই বহাল। একটা খুনির, বাংলাদেশের গুমকারী খুনি জনগণের হত্যাকারী অফিসারদের, গুমকারী হত্যাকারীদের জমি দেয়া হয়েছে এবং তাদের সহায় সম্পত্তি সব জায়গা মতো আছে। অবৈধ সহায় সম্পত্তি, একটা দুইটা জমি না, প্রচুর। তার জমির তার দলিলের ওজনই কয়েক কেজি। আর আমার সারা বাংলাদেশে একটা মাত্র 5 কাঠা জমি হালাল পয়সায় কেনা, সেই জমিটা আটকে রেখেছে। যাই হোক, গত এত বছর নিজের বিষয় নিয়ে কোনোদিন কথা বলি নাই, তাই যেহেতু বারবার প্রশ্ন করছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান, আমি বললাম, ছোট্ট একটা উদাহরণ দিলাম। তারপরে জানি কালকে আবার সেই বাংলাদেশিরা ঘুরে ফিরে আবার প্রশ্ন করবেন, আপনি সেনাপ্রধানকে নিয়ে কিছু বলছেন না কেন। আর কিভাবে বলবো? একটা মানুষ কতভাবে বলতে পারে বলেন? তো ঠিক আছে, আমি আর আমার ভিডিও লম্বা করতে চাই না। আশা করি একজন দেশপ্রেমিক হিসাবে আপনাদের পবিত্র দায়িত্ব, আমার কথাটাকে যদি আপনারা 300 লোক শেয়ার করে দেন, আরো 3 জন করে হলেও 900 লোক দেখতে পাবে। আমাকে চেনার দরকার নাই, আমার নাম জানার দরকার নাই, আমি একসময় মরে যাবো, আপনারা জানবেন অনজানে যে ডলার মারাই গেছে। সুতরাং আপনারা কথাটা চালু রাখেন, আপনারা সংঘবদ্ধ কথা প্রচার প্রসার করে জনতার মাঝখানে একটা সচেতনতা বৃদ্ধি করে আপনারা আল্লাহর রাস্তাকে, দেশটাকে রক্ষা করেন। দেশের জনগণ যেন আর ভোগান্তি না হয় সেইটার পদক্ষেপ নেন। খালি বসে বসে ভিডিও দেখবেন, আর যে অনেকের আপনাদের ইচ্ছা করে আপনাদেরকে হাসায়, মজা রাখায়, মজা দেয়, জয় বাংলা করে দিছে কারণ আপনারা মজা পান। আমি কিন্তু মজা পাওয়ার কথা বলি না, আমি কিন্তু অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। এখানে কিন্তু জয় বাংলা করে দিয়ে যোগ রসকস কোনো আঞ্চলিক ভাষা নিয়ে মজা করার বিষয় না এটা। তাই বলছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আপনারা এটা প্রচার এবং প্রসার করুন। আর আপনারা অন্ধ সমর্থন বন্ধ করুন। যদি চিন্তা শক্তি না বাড়াতে পারেন, তাহলে আপনার কোনো শিক্ষাই কোনো কাজে আসবে না। এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি। ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ সবার ভালো করুক। আল্লাহ বাংলাদেশের এবং বাংলাদেশের সকল দেশপ্রেমী জনগণের, ইমানদার জনগণ। দর্শক, মেজর সাহেবের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। এই সন্তোষ শর্মার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, যারা আয়নাগরে ছিল, যারা গুম ছিল,
সে সমস্ত অনেকেই এই সন্তোষ শর্মার বিরুদ্ধে কথা বলেছে। সে গুম হওয়া ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করত, কিন্তু দুঃখ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত সন্তোষ শর্মার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমাদের এই অভ্যুত্থান সরকার নেয়নি। এই সন্তোষ শর্মা আরো দুঃখ হচ্ছে তিনি সেনাবাহিনীর সাথে ঘুরেন, তিনি সেনা প্রধানের সাথে ঘুরেন। কতটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য যে একটা দেশ স্বাধীন হয়েছে, যেই দেশের মানুষ গুম হতো, গুম হলে তার পরিবার জানতো না, প্রশাসন জানতো না, গুম হওয়ার পর কেউ জানতো না, কিন্তু একটা পত্রিকার মালিক তিনি জানতেন, আর তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য সন্তোষ শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, এবং বাংলাদেশের যে সমস্ত উলামায়ে কেরামগণ তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে মামলা করা দরকার, যাতে করে তার বিচার নিশ্চিত হয়। কিন্তু সরকার তো বিষয়টি উপভোগ করতে পারতেছে, সরকারে উপলব্ধি করতে পারছে, সরকার কেন সেনা প্রধানের সাথে তাকে এখনো যেতে দিচ্ছে, বা তাকে এখনো পর্যন্ত কেন আইনের আওতায় আনা হচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশপ্রেমিক সচেতন যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা কিন্তু করছেন অলরেডি। এজন্য সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে।